ঢাকার একেবারে কাছেই সাভার, যে উপজেলার 12টি ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ একটি আশুলিয়া। এখানে ছোট বড় মিলিয়ে 550 গার্মেন্টস রয়েছে, যেখানে কাজ করেন প্রায় 14 লাখ শ্রমিক। আর তাই 64 জেলার লোকজনকেই খুঁজে পাওয়া যাবে আশুলিয়ায়। এমন সম্ভাবনার মধ্যেও নানা সমস্যার মধ্যে বাস করছেন এলাকাবাসী। প্রান্তিক সেই জনপদের কথা শুনতেই আমরা এসেছি আশুলিয়া ইউনিয়নে। বাংলাদেশের সংবিধান সকল ক্ষমতার মালিক বানিয়েছে জনগণকে, কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো। বরাবরই উপেক্ষিত হয়ে আসছে এদেশের সাধারণ মানুষ। বলা হয় একদিনের অধিকার ভোট, কিন্তু সেই ভোট নিয়েও রয়েছে নানা অভিযোগ। বড় অভিযোগ রয়েছে তৃণমূল পর্যায়ে যারা জনপ্রতিনিধি হন, একেবারেই দেখা পাওয়া যায় না নির্বাচনের পর। তবে আমরা শুনতে চাই সাধারণ মানুষের কথা, গণমানুষের কথা। এই জন্যই আমাদের আয়োজন তৃণমূলের জবাবদিহিতা। আজ আমরা এসেছি সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদ এলাকায়। এখানে রয়েছেন আমাদের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, চেয়ারম্যান সাহেব রয়েছেন আমাদের সঙ্গে, একই সঙ্গে গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন, সামনে উপস্থিত রয়েছেন এলাকার সাধারণ মানুষ। আমরা সরাসরি শুনতে চাই তাদের সমস্যা সম্ভাবনার কথা। শুরুতেই আপনার কাছে একটু আসতে চাই, আপনি তো নিশ্চয়ই জন্ম এখানে, আপনার কী ধরনের সমস্যা সম্ভাবনার মধ্যে বাস করছেন? এখন যে দিনকাল আমাদের হয়েছে, এই দিনকালের মধ্যে একটা মাদক আমাদের একটা রোগের মতো হয়ে গেছে। বিশেষ করে মাদকের সাথে আমাদের ইয়াবাটা জড়িত হয়েছে বেশি। সেই ইয়াবার জন্যই বিশেষ করে অনেক সমস্যা সংঘটিত হয়েছে। কারণ আমাদের এলাকায়, আমাদের আশুলিয়ার মধ্যে এমন একটি শিল্প এলাকা, জনগণ এলাকা, যে এই 64টি জেলার লোক আমাদের এই আশুলিয়ার মধ্যে বসবাস করে। এরাই বেশি সংখ্যায় এরা ওই তাদেরই ছেলে এবং মেয়েরা পর্যন্ত এই মাদকের সাথে জড়িত হয়ে পড়ছে। অনেকেই আছে, কারণ একেবারে তরুণরা তো মানে স্বেচ্ছায় যেতে পারে না, পিছনে নিশ্চয়ই বিষয়গুলো আসছে, মাদকগুলো আসছে। কিভাবে পিছনে অনেকে আছে, আমাদের এলাকার অনেক সন্তান আছে, তারা পিছন থেকে এবং সামনাসামনি সরাসরি ডিল করে। তারাই সবসময় তাদের ছত্র ছায়াই আমাদের এলাকায় মাদকটাকে জড়িয়ে রাখছে এবং আমাদের সমস্যা সৃষ্টি তৈরি করছে। চেয়ারম্যান সাহেব, একটু আসতে চাই এই বিষয় নিয়ে, আপনি আসলে কী ধরনের কর্মপরিকল্পনা নিয়েছেন? মানে আমরা জানি যে দীর্ঘদিন ধরে এই আশুলিয়া সহ সাভার এলাকায় আসলে মাদকটা বেশ বিস্তার লাভ করেছে আর কি, এবং তরুণ সমাজ যারা তারা আসক্ত হচ্ছে, মানে খুব সহজভাবে মাদকটা আসছে তাদের কাছে। আপনি আসলে কি করছেন এই বিষয়ে? আমি প্রথমে ধন্যবাদ জানাই নিউজ 24-কে যে আপনারা এরকম একটা অনুষ্ঠান করার জন্য প্রথমে আমাদেরকে আপনি সময় দিয়েছেন। নির্বাচনের আগে ওয়াদা করেছিলাম জনগণের সাথে যে আল্লাহ যদি আমার নির্বাচিত করে তাহলে আমার প্রথম কাজ হবে সমাজতে সন্ত্রাস, মাদক এগুলা দূর করা। ইতিমধ্যেই আমি প্রথম আমার গ্রামেতে কাজ শুরু করছি আমি, যে কারা এটার পাশে জড়িত, কিভাবে এটা আসে। আমি প্রথমে আমার কাছে একজনের নিউজ দিল যে কিছু টাকা দিলে ওই জায়গাতে এটা ইয়াবা কিনে আনা যায়। তখন আমি তৎক্ষণাৎ টাকা দিলাম। টাকা দেওয়ার পরে ওই ছেলেরা ফোন করার পরে ও নিয়ে আসলো এক জায়গায় জড়িত হলো। তো ওর কাছ থেকে কিনে আনা ও সাথে দিছে মতো ওর ধরে ফেলছে। এরকম ও কার কাছ থেকে আনলো, এইভাবে চেন ধরতে ধরতে আমরা 4 জন ধরলাম। ধরার পরে আমার ফোন দিল যে আবার টেবিলটা পাওয়া গেছে, লোকও পাওয়া গেছে। একটা অভিযোগ আছে যে যারা প্রশাসনে আছেন কিংবা যারা জনপ্রতিনিধি আছেন তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা টাকা খেয়ে এদেরকে ছেড়ে দিচ্ছে। না, এটা ভুল ধরনের, এটা মিথ্যা কথা। তার কারণ টাকা খেয়ে যে ছেড়ে দিলে আমরা ধরতাম না। তো আমরা নিজের পকেটে টাকা দেয় কিনে আই না, তারপর ধরছি। আমি বলছি যারা মাদক বেচে, ইয়াবা বেচে, আপনারা ভয় না পায় গোপনে আমার কাছে বলবেন। আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের কাছে বলবেন, এলাকার জন্য আরও প্রতিনিধি মেম্বার আছে তাদের বলবেন, তাদের সহযোগিতা নেবেন। আরও এলাকার যারা গণ্যমান্য লোকজন আছে তাদের সহযোগিতা নেবেন। আমরা আপনাদের পাশে আছি। স্যার, এই বিষয় নিয়ে আপনার মতামত একটু জানতে চাই। আপনি শিক্ষকতা করেন, নিশ্চয়ই চান যে যারা তরুণ সমাজ তারা খুব ভালোভাবে বেড়ে উঠুক। এগুলো তো খুবই ক্ষতিকর, একেবারে শেষ করে দেয় জীবন। আপনার এলাকায় কী ধরনের সমস্যা হচ্ছে, কোনো অভিজ্ঞতা আছে কিনা? মানে কেউ আসক্ত হয়েছে, মানে আপনি কোনো সমস্যায় পড়েছেন? এটা আমার এলাকায় ধরেন এটা ব্যাপক হারে ওই চেয়ারম্যান মহোদয় যে সমস্ত লোকগুলাকে এলাকার উনি মোবিল কোডের মাধ্যমে সাজা দিয়েছে, এতে মানে মানুষের মধ্যে একটা মানে যারা মাদক ব্যবসা করে বা মাদক সেবন করে তাদের মধ্যে একটা ভীতি সঞ্চার হয়ে গেছে। আমি অনুরোধ করব চেয়ারম্যান মহোদয়কে তার এই প্রচেষ্টাটা উনি যেন অব্যাহত রাখলে আমাদের
ছেলে মেয়েদের এই পথে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কমে যাবে। একটু আসতে চাই আপনাদের কাছে, শুরুতে আপনার কাছে একটু আসি। বিশেষ কথা হলো এটাই যে আমাদের এলাকাটা এই ইয়াবাহা, মাদক, গাঁজা ইত্যাদি এই জিনিসগুলিতে ছড়িয়ে পড়ছে। আমাদের আবদার, আমাদের 3 নম্বর ওয়ার্ডের মেম্বার, 4 নম্বর ওয়ার্ডের মেম্বার এবং আমার স্থানীয় চেয়ারম্যান, এদের কাছে আমাদের জনগণ হিসেবে আবদার এটাই, আমরা এলাকাটা মাদক মুক্ত চাই, শান্তিতে বাস করতে চাই। রাস্তাঘাটে যেন কোনো ছেলে মেয়ে এই মাদক আশাকে লোকজন যেন কোনো নির্যাতন না করে। মনে হয় যে যারা জনপ্রতিনিধি আছেন, মেম্বার আছেন, এখানে চেয়ারম্যান আছেন, প্রশাসনের একটা বড় ভূমিকা, তারা যথাযথ পদক্ষেপ যদি নিতেন তাহলে তো এতদিনই মাদক নিয়ন্ত্রণে চলে আসার কথা। আমাদের যে পূর্ব চেয়ারম্যান ছিল তার কাছ থেকে আমরা মাদকের ব্যাপারে কোনো কি বলে আপনার ডাইরেক্ট কোনো পদক্ষেপ পাই নাই, এটা একেবারে সত্য। যে কারণে আপনার যে কথাটা বলছেন বারবার, একটা ইউপি মেম্বারের কিন্তু ক্ষমতা খুবই সীমিত। আপনার যদি পুলিশ তাকে না মানে, এখানে রাজনৈতিক কিছু ব্যাপার আছে, পুলিশ যদি একটা ইউপি মেম্বারকে না মানে সে হয়তো বা তার চেয়ারম্যানকে বলবে। চেয়ারম্যানের যদি সক্রিয়তা বা ওই ধরনের প্রভাব না থাকে সেক্ষেত্রে সে পুলিশের উপরে প্রভাব করতে পারে না। আর পুলিশের সব সদস্যই যে আপনার অনেস্ট এবং তারা অনেস্টলি চাচ্ছে যে এটা মাদক মুক্ত হোক, এটাও কিন্তু না। হয়তো বা কিছু চাচ্ছে, কিছু চাচ্ছে না। কারো হয়তো অর্থের প্রতি লোভ আছে, কেউ ইন্টেনশনালি ধরছেই শুধু আপনার ও মাদক খায় বা ও মাদক বিক্রি করে, এটা পুলিশ জানার পরও ধরার পরে সে হয়তো টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে। আপনি বুঝতে পেরেছি, আমরা একটু ভেতরে যেতে চাই। এই ৬৪টা ডিস্ট্রিক্টের থেকে আমাদের সাভারটা অত্যন্ত মূল্যবান, যেখানে আমাদের স্মৃতিসৌধ জড়িত, যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জড়িত, যেখানে পিএটিসি জড়িত, যেখানে আমাদের ক্যান্টনমেন্ট জড়িত, এবং সবচেয়ে বড় রপ্তানি খাত সাভার ইপিজেড। এখানে অত্যন্ত মূল্যবান এই সম্পদ। আমাদের এই সম্পদটাকে ডিউটিলাইজ করতে হলে ৬৪টা ডিস্ট্রিক্টের লোকে এখানে আসবে। আপনার মাধ্যমে ওনার কাছে জানতে চাচ্ছি, ওনারা যখন জনপ্রতিনিধিত্ব হয়ে দাঁড়ায় বোর্ডে, তখন ওনারা কে ভাড়াইটা, কে এই জায়গার স্থানীয়, ওনারা প্রত্যেকটা কিন্তু ওনারা জানে। এখন যে ওনারা বললেন যে ভাড়াইটারাই শুধু এগুলা করে, আমি মনে করি চেয়ারম্যান মহোদয় এবং মেম্বার মহোদয় ওনারা জানে যে কোন ভাড়ির কে মালিক এবং কয়জন ভাড়াইটা আছে। তো যদি ওনারা এটা জানতে পারে তাহলে ওই ভাড়াইটায় কী কাজ করে, কোন ইপিজেডে কোন ফ্যাক্টরিতে কাজ করে, এবং আসলে কি সে বেকার না মাদক ব্যবসায়ী, এটারাও ওনারা জানতে পারে। আমি ঢালাওভাবে কাউকে না বলে উনি কি প্রত্যেকটা ওয়ার্ডে বলছেন যে আরো বেশি নজরদারিতে রাখা, আরো প্রত্যেকটা ওয়ার্ডে যদি ওনারা একটা একটা করে কমিটি করে দিয়ে আগামী 6 মাস বা একটা লক্ষ্যমাত্রা নিয়ন্ত্রণ করে যদি উনি যদি এগুলো সব থানায় দিয়ে দিতে পারে, এরকম কোনো পদক্ষেপ বা এরকম কোনো পরিকল্পনা আছে কিনা আমি আপনার মাধ্যমে জানতে চাচ্ছি। বুঝতে পেরেছি, আমরা একটু ভিতরে যেতে চাই। আসসালামু আলাইকুম। এখানে আমাদের আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই News.24। ধন্যবাদ অনেকে দিয়েছে, আপনি বলেন। যাই হোক, এখানে আমাদের যে স্কুলের যে রাস্তাটা আছে, আমি সর্বপ্রথম বলবো যে স্কুল কলেজে শত শত পোলাপান আসে আমাদের এই স্কুলে। আমি তাদের প্রথমেই আমি যারা মুরব্বী আছেন, যারা কিনা আপনার এখানে জনপ্রতিনিধি যারা আছেন, তাদেরকে আমার অনুরোধ থাকবে যে স্কুলের এই রাস্তাটা তাদের একটু নজর দেওয়ার জন্য। আর যে মাদক যেটা পক্ষে তখন কথা হচ্ছে যে কিছু কিছু আইনের লোক যারা কিনা পুলিশ আছে বা ফর্মা আছে, তাদের একটু চেক দেওয়ার জন্য। তারা এইটা যারা কিনা এলাকার যারা এই ব্যবসার সাথে জড়িত, তাদের সাথে তাদের খুব ভালো লিঙ্ক দেখা যায়, তাদের মাধ্যমেই তারা এই সাহসটা পায়। সেই জন্য আমি বলবো যে এইটার বিরুদ্ধে আমরা সবাই প্রতিরোধ গড়ে তুলব। এবং একটা কথা বলি আমি, সুস্থ মাই জন্ম দিতে পারে একটা সুস্থ সন্তান। তো এই হিসেবে আমরা সবাই যদি একত্রভাবে আমরা সবাই এটাকে আমরা প্রতিহত না করি, তাহলে আমাদের এই ভবিষ্যৎ অত্যন্ত খারাপ। এই জন্য আমি যারা প্রতিনিধি আছেন সবাইকে আমি বলবো এটার বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য। অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান কথা আপনি বলেছেন। এই বিষয়ে একটু আমি ওনার সাথে একমত। শুধু বহিরাগত ভাড়াইটারা ইয়াবার সাথে মাদকের সাথে জড়িত না, তো ভাড়াইটার অধিকাংশ ওনার মাধ্যমে সংগঠিত হয়। মানে ওনারা বিভিন্ন ডিস্ট্রিক্টে আনে, বিভিন্ন কীভাবে আনে, ওনারা ওই রোডটা চিনে, প্রত্যেকে রোডগুলা ওনারা চিনে। আমাদের লোকাল লোক যারা আছে ওরা বাইরে যায় না, কিন্তু যে বহিরাগত যারা লোক কিনা আমরা যেখানে বাইরের লোক, ওনারাই এখানে সাপ্লাই দেয়, কিন্তু লোকাল লোক এটার সাথে জড়িত, ফাইন্যান্স করে। আমার পরিকল্পনা আছে, আমি প্রত্যেক গ্রামে গ্রামে, আমার ইউনিয়ন 29টা গ্রাম আছে, আমি 29টা গ্রামে আমি বসবো এটা নিয়ে, গার্জেন নিয়ে, এলাকার মুরব্বীদের নিয়ে। অনেক রকম অগ্রগতির কথা আপনি বলছিলেন যে আপনি বিভিন্ন রকম
পদক্ষেপ নিয়েছেন এর মধ্যে। আমরা এই প্রোগ্রাম শুরু করার আগে আপনার এলাকায় ঘুরেছি, আমরা একটু দেখে আসতে চাই সাধারণ মানুষ আসলে কি বলেছেন। দর্শক, আমরা একটু দেখে আসতে চাই যে সাভার এলাকার নানা রকম এই আসলে ইউনিয়ন পরিষদ এলাকার নানা রকম সমস্যা, চলুন দেখে আসি তারা আসলে কি বলছেন। প্রায় 2-3 বছর ধরে রাস্তা এইভাবে পড়ে রয়েছে। রাস্তাতে বৃষ্টি হলে রাস্তায় হাঁটা যায় না, চলা যায় না, খুব কষ্ট হয়। ঠিক করে না? ঠিক না করলে আমরা কি করবো? কারণ ভোট দিচ্ছেন তো? হ্যাঁ, ভোট তো অবশ্যই দিছি। ভোট দেওয়ার সময় কি বলে? দেবে, রাস্তাঘাট সারবে, স্কুল মেরামত করবে। ভোটের পর? ভোটের পর করে না। কলেজের স্টুডেন্ট, কিন্তু এখন আমাদের এই গলিটা রাস্তাটা এতটাই খারাপ, বৃষ্টির দিনে আমরা হাঁটতে পারি না, আমাদের ড্রেস নষ্ট হয়ে যায়, এরকম রোদ থাকলেও হাঁটা যায় না, যাওয়ার কোনো পরিস্থিতিই নেই, এরকম অবস্থা। আমাদের চেয়ারম্যান যারা, তারা নিজেদের করে, কিন্তু আমাদের সাধারণ মানুষের দিকে একটু ফিরে তাকায় না। চেয়ারম্যান জনাব শাহাবুদ্দিন সাহেব আছেন, উনি তো একজন জনদরদি লোক। আমরা ওনার দৃষ্টি আকর্ষণটাই বেশি করি, কারণ উনি জনগণের খুব কাছে থেকে খেদমতগুলো আমি করেন। তো আমরা আশা করি যে ওনার প্রথম পদক্ষেপটা আমাদের দুসাইদ স্কুল অ্যান্ড কলেজ রুটটাই হোক, এটা আমরা ওনার কাছ থেকে আশা করি। অন্য কি সমস্যা আছে? মাদকের একটা সমস্যা আছে নাকি? অনেক সমস্যা তো অবশ্যই আছে। এখন এটা আসলে ইউনিয়নের মধ্যে সবচেয়ে ভয়াবহ এরিয়া আমি মনে করি দুসাইদটাকে যদি মাদক নিয়ন্ত্রণ করা যায়, এখানে জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণ সম্ভব। সর্বোপরি এখানে আমার মনে হয় যে চেয়ারম্যান সাহেব যদি আমাদেরকে একটু উৎসাহ দেন, সহযোগিতা করেন বা আমাদের পাশে দাঁড়ান, আমরা এটা নির্মূল করতে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। মাদকে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে কি ধরনের? যুব সমাজ তো অবশ্যই, সেক্ষেত্রে যারা উঠতি বয়সের, যারা টিনেজ যাদেরকে বলা হয়, ছেলে মেয়ে, স্কুল পড়ুয়া বা কলেজে যারা আসে, এদের কাছে একদম হাতে হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। মাদকটা এত সহজলভ্য হয়ে গেছে এলাকার ভিতরে। আমাদের মতন সাধারণ জনগণের নজরে পড়ে, কিন্তু ভয় থেকে মুখ খুলতে চায় না। কেননা ইয়েদের কাছে মাঝে মাঝে আমরা দেখছি সিভিল টিম, পুলিশ এসে ইয়েদের কাছ থেকে পয়সা খাইয়ে গেছে। এই পুকুর পাড়ে গ্রামের মাননীয় আপনার ইউনিয়ন পরিষদের মেম্বার অনেকবার ইয়েদেরকে নিষেধ করেছে এবং ইয়েদের উৎখাত করার জন্য খেদায়ও দিছে, তাদের কথা মানে না। ওরা প্রশাসন আসলে তাদেরকে দেয়, আবার গোপনে বিক্রি করে। আমাদের এই আদর্শ গ্রামে পোলাপানগুলো নষ্ট করতেছে এই মাদকের যারা বিক্রয় করতেছে এরাই। এদেরকে আমরা মান সম্মানের ভয়তে কিছু বলতে চাই না, বুঝছেন, আর বলিও না, নিষেধ করি, আমাদের কথা শোনে না। অনেক বেশি ক্ষমতাটা জানি না, কিন্তু ওরা যে কি ক্ষমতা দেখায় তা আল্লাহ পাকই জানে। যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এটার কারণে। ঠিক আছে, প্রশাসন আসে, প্রশাসন এসে ধরার পরে দিয়ে 30-40-50 হাজার টাকা দেয়, দিলে আবার ছাইলা দিয়ে চলে যায়। আবার কয়েকদিন পরে আসে, আইসা ঠিক সেম অবস্থা করে, ওদের কার্যকলাপ অব্যাহত আছে। জনপ্রতিনিধিত্ব একটা বড় দায়িত্ব থাকে, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন। জি জি জি। তারা কেন পারতেছে না? তারা কেন পারতেছে না ওটা ওনারাই ভালো জানেন। কি বলবো আমরা, আমাদের বললে পরে আমাদের কথা শোনে, অপমান হইতে হয়। মেম্বার চেয়ারম্যান কাছে বলেন না, পুলিশ চেয়ারম্যান এরা যদি টাকা খায় তাহলে আর আমরা কি করব? তারাকে আমরা টাকা দিয়ে আসি, 20,000-25,000 যারা ব্যবসা করে তারা তো দিয়ে আসে। পুলিশরা দেয়, চেয়ারম্যানরা দেয়, তারা নিজেরাই কয় যে আপনাদের বাধা আমরা কি শুনবো, আমরা তো টাকা তাকে খাওয়াই। দর্শক, আপনারা দেখলেন, আমরা আবারও চেয়ারম্যান সাহেবের কথা যাই। আমরা যেটা পেয়েছি একটু আপনাকে বলি, সেটা হচ্ছে যে সাধারণ মানুষ একেবারে সরাসরি অভিযোগ করেছেন যে পুলিশ আসে, পুলিশ তাদেরকে ধরেন, কিন্তু ধরার পরে দেখা গেল পুলিশ টাকা খেয়ে অনেকেই মেম্বারের সঙ্গে কথা বলেছেন, মেম্বারের অভিযোগের কথা বলেছেন, চেয়ারম্যানের কথাও কেউ কেউ বলেছেন। এই বিষয়গুলো আপনার কাছ থেকে একটু খোলাসা করে জানতে চাই। চেয়ারম্যানের কথা বলছে, আপনি পার্টিকুলারলি বললেন কোন চেয়ারম্যান? আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে, কোনোভাবে জড়িত থাকার অভিযোগ আসছে।
সাধারণ মানুষ একেবারে সরাসরি অভিযোগ করেছেন যে পুলিশ আসে, পুলিশ তাদেরকে ধরেন, কিন্তু ধরার পরে দেখা গেল পুলিশ টাকা খেয়ে অনেকেই মেম্বারের সঙ্গে কথা বলেছেন, মেম্বারের অভিযোগের কথা বলেছেন, চেয়ারম্যানের কথাও কেউ কেউ বলেছেন। এই বিষয়গুলো আপনার কাছ থেকে একটু খোলাসা করে জানতে চাই। চেয়ারম্যানের কথা বলছে, আপনি পার্টিকুলারলি বললেন কোন চেয়ারম্যান? আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে, কোনোভাবে জড়িত থাকার অভিযোগ আসছে, মেম্বার আছেন, বিশেষ করে পুলিশ আছে, তাদের বিরুদ্ধে অভিযোগটা বেশি এসেছে। আপনি এই বিষয়ে কিছু জানেন কিনা? না, আমার মতে, আমার জানা মতে আমার কোনো মেম্বার এই মাদকের সাথে জড়িত না। আমার জানা মতে কোনো মেম্বার এই মাদকের সাথে আমার এটা জড়িত না, এটা ঠিক না। যদি থাকে কি করবেন, মানে আপনার পদক্ষেপ কি হবে? যদি থাকে, এটা হলো যদি থাকে তাহলে তাদের মেম্বারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা আমার আরও অন্য মেম্বার আছে, আরও আমার 12 জন মেম্বার আছে, তাদের সাথে পরামর্শ করে যদি একা কেউ করে তাহলে তার ব্যবস্থাও আমরা ব্যবস্থা নেব। সাধারণ পাবলিকের যে ব্যবস্থা হবে মেম্বারও সেই জন্য সেই ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আপনি কতটা করতে পারছেন, মানে এতদিনে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন আসলে বিষয়টা? আমি চেয়ারম্যান নির্বাচিত হইলাম মাত্র এই কয়দিনের মধ্যে, এত বছরের পুরানো জঞ্জাট এটা নিয়ন্ত্রণ করা খুব কঠিন, টাফ। বাধা কোথায়? এটা হলো বাধা হলো সোর্স, মানে ওরা কিভাবে কোত্থেকে আনে। আগে তো একটা 2-4টা ধরা পড়ার পরে সাজা দেওয়ার পরে ওগুলো এখন একটু সাবধান হয়ে গেছে। একটু আপনার কাছে আসতে চাই, একেবারেই অনেকক্ষণ আপনি চুপ করে আছেন। এই বিষয় নিয়ে আপনার কোনো পরামর্শ আছে কিনা, কি করা যায়? আপনি মেম্বার হিসেবে কি করছেন? মেম্বারদের বিরুদ্ধে অভিযোগ আছে যে টাকা খেয়ে তারা বিষয়টাকে প্রশ্রয় দিচ্ছে, ব্যবস্থা না নিয়ে প্রশ্রয় দেওয়া হচ্ছে। না, এরকম ইনশাল্লাহ কেউ বলতে পারবে না। আমরা আরও বলি, যদি কোথাও খবর পাই আমরা সাথে সাথে থানায় ইনফরমেশন দিই যে অমুকের শুনছি, হয়তো রিকভারি আমরা দিতে পারি না, তারপরেও যে তাদেরকে ধরে নিয়ে আপনার আইনের কাছে সুপর্দ করার জন্য আমরা অনেকবার অনেকেরই দিয়েই দিছি। হয়তো দেখা গেছে 10 দিন 15 দিন জেলখানায় থেকে আইসা পড়ছে। এরকম আমি লিস্টও দিছি একবারে আপনার ডিসি অফিস পর্যন্ত, যে আমার এলাকায় যারা মাদক বিক্রি করে, যেমন ওই গাঁজা যেটা বলে, উনি এবার কথা বলছিলেন, হ্যাঁ, এটা আমি কয়েকজনকে আমি ধরেও দিছি এবং লিস্টও দিছি তাদের বিরুদ্ধে। মানে যেটা হইলো আমার এলাকায় কিছু আছে যেমন যারা ভূমিহীন, এরাই সাধারণত এই কাজগুলো করে। আমি অনেকবার মারধরও করছি নিজে, তারপরেও মানে তারা বন্ধ হয় না। মনে হয় কি করলে এটা কমবে? অভিভাবকরা যদি আমাদের কাছে আসে, আমরা তাদেরকে বলি যে সত্যিকারে যদি ও এটার মধ্যে জড়িত থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেন। স্কুলের শিক্ষিকারা রয়েছেন, ম্যাডামরা রয়েছেন, তাদের কথা একটু শুনবো। আপনার সামনে একটু যদি পাস করে দেন। আমাদের ইদানিং আগে রাস্তাটা ভালোই ছিল, অনেক বছর আগে এটা মেরামত করা হয়েছে। ইদানিং রাস্তাটার আমাদের মোড়ের মুখেই অনেক বড় পানি হয়ে যায়, মানে যখন বৃষ্টি হয় তখন অনেক বেশি পানি হয়ে যায়। এই জন্য ছেলেমেয়েদের বিদ্যালয়ে আসতে, বিশেষ করে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের আসতে অনেক অসুবিধা হয়। এটা আমাদের চেয়ারম্যান সাহেব আছেন আমাদের সামনে, অবশ্যই উনি নজর দিবেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা অনেক বিষয় শুনলাম আপনার, যারা সাধারণ মানুষ এখানে উপস্থিত রয়েছেন। এবার সরাসরি আপনার কাছে আসতে চাই। রাস্তার কথা বলছিল, আপনার ওয়াদার মধ্যেও সন্ত্রাস দমনের কথা বলেছেন আপনি। রাস্তার ব্যাপার, এই যে জুন জুলাই গেল বাজেট, আমরা এখন কিছু টাকা ছাড় পাবো, উন্নয়নের বাজেট পাবো, রাস্তার কাজে হাত দিব। রাস্তার অবস্থা আসলে এত খারাপ কেন? আমার 80 ইউনিয়নের মধ্যে প্রায় 380টা গার্মেন্টস, টেক্সটাইল, ছোট বড় ফ্যাক্টরি, আর এমনি অনেক ঘনবসতি এলাকা। আমার এই রাস্তায় যেমন এলজিআর, আমি ইঞ্জিনিয়ারে প্রশ্ন করছি যে তো আপনারা রাস্তা করেন, এই রাস্তা আপনার একদিক দিয়ে কার্পেটিং করে দেন, আরেকদিন উইটা যাবে করতে যেতেছে, কইটা তো প্রাইভেট আর ভ্যান গাড়ি চলার রাস্তা করি আমরা। আসলে এই জায়গাটা 25-30 টন ওজনের গাড়ি চলে, ট্রাক না, লরি চলে। গার্মেন্টসের মেশিন টেশিন মালামাল প্রতিনিয়ত রাত দিন 24 ঘন্টা চলতেছে রাস্তার উপর দিয়ে। কিন্তু আমার ধারণ ক্ষমতা হলো 3 টন, আমার এই যে যাইতেছে 25 টন, 30 টন, 40 টন। তার রাস্তার ক্যাপাসিটি ওরকম নাই। তার কারণ হলো ওই রাস্তাটা গাড়ি চলাচল করলে রাস্তা 1 সপ্তাহ, 15 দিন, 10 দিনের বেশি রাতগুলো থাকে না। এবার একটু আপনার কাছে উন্নয়নের ছোঁয়া কতটা লেগেছে আপনার এলাকায়? একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে সাভার কিন্তু একেবারে ঢাকার পাশে, এই ইউনিয়নও নিশ্চয়ই রাজধানীর পাশের ইউনিয়ন পরিষদ। সেই তুলনায় আমরা আপনার এলাকা ঘুরেছি, খুব বেশি মানে দুর্ভোগ কিন্তু আছে এখনো। আপনি এখানকার নাগরিক হিসেবে কি মনে করেন? না, আমাদের এলজিআরডি থেকে বা হাইওয়ের যে কাজ, এগুলো আমরা খুব একটা পাই নাই। যতটা পাচ্ছেন সেগুলার অর্থ কতটা ব্যয় করা যাচ্ছে?
না, যেগুলো পাইছে সেগুলো তো কন্ট্রাক্টরের মাধ্যমে তারা কতটুকু করে, তারপরেও সেখানে তো কারচুপি কিছুটা আছেই। কন্ট্রাক্টররা যেভাবে আনে কাজ, ওটা ওনারাই বুঝতে পারে যে কোথায় থেকে কোথায় লবিং করতে করতে কতটুকু কাজ করে। তবে কন্ট্রাক্টরের যে কাজ সেটা আমার মনে হয় না যে 100% তারা কাজটা করে। আপনি যতটুকু তার জন্যই ওই যে আপনাদের যে ঢালাইয়ের কাজটা যেটা আপনার, এগুলা দেখা যায় যে ওই যে 2-4-6 মাস পরে আমাদের চেয়ারম্যান মহোদয় যে বললেন, আসলে কিছুটা লুটের কারণেও কিছুটা আপনার কাজের মানটা একটু কম থাকাতে আর নষ্ট। আপনি তো জি বলেন চাচা। আসসালামু আলাইকুম। আসলে উন্নয়নের ধারা আমাদের এখানে আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান আজকে ওনার কাছে উনি নির্বাচিত হওয়ার আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছে। আমি আশা করি আমাদের দুসাইদ বাজার থেকে যে আড়াগার যে রাস্তাটা গেছে এটা খুব করুণ অবস্থা। তো আশা করি উনি ইনশাল্লাহ সময় পেলে আমাদের রাস্তাটা করে দিবেন। আর একটা সমস্যা দুসাইদ বাজারে, এই একটা বাজার, তারপর একটা মসজিদ, মাদ্রাসা, আমাদের স্কুল কলেজ, এখানে অনেক লোক যাতায়াত, অনেক গাড়ি যাতায়াত করে, এখানে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে। আমি মাননীয় চেয়ারম্যানের কাছে 2টা স্পিড ব্রেকার দাবি করি। উনি সরকার থেকে যেভাবে পারে এখানে যেন ওই বাজারের মধ্যে মসজিদের মাথায় আর এই পাশে 2টা স্পিড ব্রেকার দেয়, তাহলে আমাদের এলাকার লোকজন নিরাপদে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবেন। এই জন্য একটা সমস্যা আছে, গ্যাস। জি, আমাদের এখানে দেখেন গ্যাস লাইন আছে অনেক। এই বিষয়ে কি করতে পারছেন তারা? ঢাকা রাজধানীর অতি নিকটে সাভার একটা উপশহর, আমি দেখেছি ধামরাইয়ের গ্রামগঞ্জের মধ্যে, হাইল ক্ষেতের মধ্যে, বড় ক্ষেতের মধ্যে বাড়ি করছে, সেখানে গ্যাস আছে। আর আমরা সাভারে ঢাকার এত নিকটের বাসিন্দা হয়েও আমরা বঞ্চিত। আশেপাশে যেমন চারাবাগের কিছু এলাকায় বৈধ গ্যাস আছে, বাসাইদে কিছু আছে, আউকপাড়া আছে। আমাদের এই দোসাইদের এখানে চারাবাগের কিছু অংশ, অনেক অংশের মধ্যে আমাদের গ্যাস নেই। আমরা নাগরিক যে আছি এখানে বসবাস করি, নাগরিক সুবিধাটা আমাদের নাই। অবৈধ গ্যাস লাইন আছে অনেক। অবৈধ লাইন এখানে সারা বাংলাদেশেই আছে, আমাদের এখানেও আছে, কেটেও দিচ্ছে, আবার যার যারটা খুলেও ফেলছে। আমরা চাই, আমরা অবৈধভাবে নিতে চাই না। আমরা চাই যে সরকার আমাদেরকে গ্যাসটা দিয়ে দেখ। আমাদের যদি মনে করেন এর জন্য পাইপের খরচের জন্য যদি একটা ফ্যামিলিতে 50,000 টাকা দেওয়াও লাগে, আমরা দিতেও রাজি আছি। তারপরেও আমরা সরকারের কাছে গ্যাস চাই। কত দেন মাসে বিল দেন? আমরা আইসি হয় মানে না শুরুতে দেন একবারে? না, সরকার পাচ্ছে না, লাখ লাখ কোটি টাকা লস। জি, সবার বাসায় এরকম লাইন আছে? হ্যাঁ, সবার বাসায় একই লাইন। সরকার টাকা পায় না না পায় ওটা জানি না, দিয়েছে তো অনেক আগে, 1 বছর হয়ে গেছে, আর 7-8 মাস এরকম। মাসে মাসে বিল দিতে হয় না? বিল এখন নেয় না। গ্যাস থাকে সবসময়? হ্যাঁ, গ্যাস থাকে। সবার বাসায় এই লাইন? হ্যাঁ, সবার বাসায়, সব না, কিছু বাকি আছে। এখানে যারা চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, তারা কিছু বলে না? এটা তো অনেক আগে এটা হয়েছে, এটা বলতে পারি না। কেউ কিছু বলে না তো? দেখেন না, এটা বলে না কিছু। গ্যাস লাইন এখান থেকে আসছে, এখন আমরা বিভিন্ন ইয়ার মাধ্যমে আসছে। কত টাকা লাগে গ্যাস নিতে? আমরা এখানে কেউ 40,000 দিছে, কেউ 30,000 দিছে, কেউ 50,000 দিছে। মাসে বিল দিতে না? মাসে বিল দেয় না তো, আমরা তো ওই যেভাবে নিছি। সরকার পায় না? সরকার পায় না, আমরা তো চাইতেছি সরকারের কাছে। সরকার দেয় না কেন? আমাদের সরকার দিউক, আমরা সরকারের টাকা দেবো। এটা তো সরকারের ক্ষতি হচ্ছে। সরকারের ক্ষতি হচ্ছে, এটা সরকার দেখে না? এটা তো আমরা করতেছি না, এটা তো এখানে যারা প্রভাবশালী আছে তারা করতেছে। আমরা একটা বড় অভিযোগ পেয়েছি। অভিযোগ বলতে আমরা নিজের চোখে দেখেছি আর কি। বিভিন্ন জায়গায় অবৈধ লাইন আছে, যে লাইনগুলোতে তাদের মাসিক যে গ্যাসের বিল 1,000 টাকা 1,200 টাকা সেটা দিতে হয় না, একবারে 40-50,000 টাকা দিয়ে তারা গ্যাসের লাইনটা নেন। কোটি কোটি টাকা আসলে বা লাখ লাখ টাকা চলে যাচ্ছে যারা এর সঙ্গে সম্পৃক্ত। সরকার পাচ্ছে না টাকাটা। এই জায়গাটা আপনি জনপ্রতিনিধি হিসেবে কি করছেন? জনপ্রতিনিধি হিসেবে এগুলা অনেকে আগেই এখানে অবৈধ লাইন সংযোগ দিছে। তাই যেমন আমি এই এলাকার কথা বলি, আমার গ্রাম যে জায়গায়, আমি ওই জায়গায় যখন এই লাইন করে তখন আমি বাধা দিলাম। তখন আরও 1 বছর আগেকার কথা, 1-1.5 বছর। তখন আমি সবাই আমার বললো এইভাবে এলাকার মানুষের বাধা দেওয়া ঠিক হবে না। আমি বলছি না, আমি অবৈধ কাজে আমি বাধা দেবো। তারপরে আবার কিভাবে আবার ওগুলো দেন অন্য দিক দিয়ে, আবার কিভাবে অন্য দিক দিয়ে ওদিক দিয়ে না দিয়েছে। ইদানিং সরকার অবৈধ গ্যাসের উপরে অনেক জোর দিছে যে একটা বাড়িতেও অবৈধ গ্যাস থাকবো না। এবং আরেকটা খবর হলো, যারা বৈধ গ্যাস আছে 17 সালে এই বৈধ গ্যাস এখানে সব উচ্ছেদ পর্যায়ক্রমে আর কি। এই জায়গায় একটা প্রশ্ন রাখি, সেটা হচ্ছে যে আমাদের তেমনি গ্যাসের ক্রাইসিস, গ্যাস কম,
সেই জায়গায় সরকার গ্যাস লাইন তুলে দেওয়ার চিন্তা ভাবনা করছে। হ্যাঁ, তো সেই জায়গাটি আপনার এলাকায় যদি এরকম অবৈধ গ্যাস লাইন থাকে, আমার এলাকায় চলে যাচ্ছে যারা এর সঙ্গে জড়িত, যারা লাইনটা দিচ্ছে, এই লাইন যারা অবৈধ লাইন দিচ্ছে। আরেকটা হচ্ছে যে আপনি জনপ্রতিনিধি হিসেবে আপনার একটা বড় দায়িত্ব সরকারি জানমাল রক্ষা করার দায়িত্ব। এই জায়গায় আপনি কতটা সফল বলবেন নিজেকে? এই জায়গায় হলো যারা অবৈধ লাইন দিচ্ছে এটা প্রশাসন জানে, তিতাস গ্যাসের লোক জড়িত, এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারী তিতাসের এটার সাথে একটা পরোক্ষভাবে জড়িত। তাহলে না হলে এত বড় গ্যাস লাইন কীভাবে ফুটা গেলে এটা সাধারণ পাবলিকের পক্ষে সম্ভব না। এই মেশিনও সাধারণ পাবলিকের কাছে নাই। এটা তিতাসের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা এটার সাথে জড়িত, এটা মোটা টাকা নিয়ে ওনারা এই কাজটা করতেছে। আপনি পারছেন না কেন? না, আমার তো ক্ষমতার বাইরে, এটা তো আমার করার কথা না। এটা তিতাস আছে, গ্যাস লাইন তো আমার কাটার ক্ষমতা নেই। এবং পুলিশ আছে, ম্যাজিস্ট্রেট আছে, পুলিশ আছে, নিয়ে তারপর ওরা করে। এটা আমি কিভাবে গ্যাস লাইনটা, আমি কি গ্যাসে এটা অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে, আমি কিভাবে ওইটা? না, সেটা তো অবশ্যই না। মানে আপনি কাউকে জানিয়েছেন কিনা? এটা আমি সব বরাবরই আমি আগে থেকেই বলছি। এই যে অবৈধ অনেকে আমার কাছে যে আমরা গ্যাস লাইন নেব, বৈধ না অবৈধ, আমি আর ব্যাপারে নাই, এটা নিবা না, এটা করো না। যেমন এবার নিজে উদ্যোগে যা লাইন ছুটে নিতেছে, ওই যে কইছে কেস হবে, মামলা হবে, এবং অনেকের নামে কেস মামলা হয়েছে। এই জন্য অনেকেই নিজের ইচ্ছায় নিজের ইয়েতে মানুষটাই গিয়ে না লাইন ছুটে নিতেছে। আরেকটা কথা হলো, এটা কি অনেক বড় সিন্ডিকেট আছে? এটা অনেক বড় সিন্ডিকেট। এটা ভাঙা সম্ভব না। এটা তিতাসে, এটা সরকার ইচ্ছা করলে কি পারে না। এটা তিতাসের বড় কর্মকর্তারা জড়িত, কোটি কোটি টাকা হাতায় দিচ্ছে। মানে আমার বৈধ লাইন যা আছে তার কয়েকশো গুণ আছে অবৈধ লাইন। টাকাটা তো সরকার পাচ্ছে না, এই জন্য টাকাটা সরকার পাচ্ছে না। আর রাস্তাঘাটের কথা বললেন, বেতন আমার এটা শেষ করি একটু। আপনি এই জায়গাটা কি আশা করেন, মানে কি করা উচিত, কি করলে? আমার মনে হয় এটা গভর্নমেন্ট যেভাবে শুরু করছে এটা যদি অব্যাহত রাখে, তাহলে আমার মনে হয় আগামী 6 মাসের মধ্যে কোনো অবৈধ গ্যাস থাকবে না। যদি গভর্নমেন্ট যদি ডিল আর না দেয় মাঝখানে, যেভাবে শুরু করছে এভাবে অব্যাহত থাকলে। এই বিষয়ে নিয়ে একটু আসবো আপনার কাছে। অনেকক্ষণ ধরে চুপ করে আছেন। অবৈধ গ্যাস লাইন আপনার এলাকায় অনেক, কতটা ক্ষতি হচ্ছে মনে করেন এটা সরকারের? আমি প্রায় 3 মাস আগে খবর কাগজ দেখেছিলাম। আপনি চোখে দেখেননি আপনার এলাকায় কোনো জায়গায় অবৈধ গ্যাস লাইন আছে? গ্যাস লাইন তো সেটাই আমার বাড়ির পাশ দিয়ে আছে গ্যাস লাইন, অবৈধ গ্যাস লাইন। ওই যে চেয়ারম্যান মহোদয় বললেন যে গ্যাস আছে, তার প্রায় 2 গুণ 3 গুণ আছে অবৈধ গ্যাস। এখানে প্রায় 100, পরিসংখ্যানটা মনে আছে আমার, 100 প্রতি মাসে 157 কোটি টাকা সরকারের লস হচ্ছে রাজস্ব খাতে। আর দ্বিতীয় কথা হলো ওই যে উন্নয়নের কথা যেটা বললেন, ওটা ওই কি করা উচিত? আপনি যে বলেন যে 157 কোটি টাকা ক্ষতি হচ্ছে সরকারের রাজস্ব খাত থেকে শুধুমাত্র এই এরিয়াতে গ্যাস, অবৈধ গ্যাস লাইনের কারণে, আপনি নাগরিক হিসেবে কি মনে করেন? এটা আমাদের তো অনেক বেশি মানে এই জায়গা থেকে আয় করা দরকার, সরকারি সম্পদ, এবং সবচেয়ে বড় কথা এই সম্পদ একেবারে সীমিত। আমরা যে কারণে বাসাবাড়ি থেকে গ্যাস লাইন সরাই নেওয়ার চিন্তা ভাবনা করছি, সেই জায়গাটাই এত বড় ক্ষতি হচ্ছে। এই জায়গাটায় আপনার কোনো পরামর্শ আছে কিনা, কি করা উচিত মনে করেন? ওটা যথেষ্ট অপচয়। এই জন্য তারা বলছিলেন যে এটা যদি আপনার সিলিন্ডারের মধ্যে দেওয়া হয় এবং সিলিন্ডারের দামটা যদি কমায় দেওয়া হয়, তাহলে আমাদের একটা চুল্লির মূল্য নিতে 650 টাকা, যদি 600 বা 800 টাকার মধ্যে সামঞ্জস্য থাকে সিলিন্ডার গ্যাস এবং বাসাবাড়ির গ্যাস, যদি 800 টাকার মধ্যে আমাদের সারা মাসটা পার করতে পারে একটা ফ্যামিলি, তাইলে গ্যাসের অপচয় কম হবে এবং গভর্নমেন্ট ঠিকমতো রাজস্বটা পাবে এবং এই অবৈধ বলতে কিছু থাকবে না। আর যেটা চুরি হয়ে যাচ্ছে, এই যে 157 কোটি টাকা বা 200 কোটি টাকা যেটা অবৈধ হয়ে যাচ্ছে, এটার পাওয়ার কোনো স্কোপ নাই। কারণ এত বেশি লোকজন এটা করছে, এদেরকে যে সাজা দেবেন, কোথায় নেবেন, কী করবেন, নেওয়ার কোনো জায়গা নেই। একটু আসবো আপনার কাছে। এই যে মানে এই জায়গাটা নিয়ে আপনার কাছে একটু আসতে চাই। আপনি তো জনপ্রতিনিধি, একজন নাগরিক, সেই হিসেবে এই জায়গাটাই কি করা উচিত? আপনি নিশ্চয়ই দেখেছেন সচক্ষে, একরকম বিনা বাধাই এটা হচ্ছে অবৈধ গ্যাস লাইন। আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এটাই আমাদের জোর দাবি জনপ্রতিনিধি হিসাবে, যাতে আমাদের এই অত্র এলাকায় যাতে বৈধ লাইনের ব্যবস্থা করে, বৈধভাবে যাতে আমরা টাকা দিয়ে এটা করতে পারি। এটাই আমাদের। বিষয়টা কি এমন যে বৈধ গ্যাস লাইন না দিলে অবৈধ গ্যাস লাইন চলবে না? এটা চলবে না, কিন্তু অবৈধ গ্যাস লাইন যেটা আছে, আমার মনে হয় যে তারা যে কার্যক্রম চালাচ্ছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং এর সাথে আপনারা আছেন যারা, এই যে সাংবাদিক, টিভির চ্যানেল যারা যেভাবে চালাচ্ছেন, আমার মনে হয় 6 মাসের মধ্যে অবৈধ গ্যাস থাকবে না। কোনো পদক্ষেপ তো নেই এখন পর্যন্ত? না, পদক্ষেপ হচ্ছে, আমাদের এলাকার পদক্ষেপ হইতেছে। কিছুদিন আগেও অবৈধ গ্যাস উচ্ছেদ করছে, প্রায় এরকম সব জায়গায় অবৈধ গ্যাস উচ্ছেদ অটোমেটিক অলরেডি হইতেছে। মানে বাসা বাড়িতে গ্যাস লাইন মাসে কোনো
মানে গ্যাসের বিল দিতে হয় না, এটা কেমন বিষয় আপনার কাছে মনে হয়? এটা যেটা বাসাবাড়িতে যেটা আমাদের বৈধ গ্যাসের যেহেতু মিটার দেয় নাই, এটাই সবচেয়ে বেশি ক্ষতিকর করে, ক্ষতি হয়, লস হয় সরকারি। এটা তো পরের বিষয়। হ্যাঁ, যেটা অবৈধ লাইন, যেটার সরকার যে টাকাটা পাচ্ছে না, আচ্ছা, মানে একটা মগের মূল্যকের মতো অবস্থা তো। যেটা অবৈধ লাইন, যেটার সরকার যে টাকাটা পাচ্ছে না, আচ্ছা, মানে একটা মগের মূল্যকের মতো অবস্থা তো। হ্যাঁ, সেটা আসলে আমাদের সরকারিভাবে বিরাট লস, এবং যারা অবৈধ লাইনটা ইউজ করতে আছে তাদেরও লস। তারা যে টাকা দিয়ে মানে অসাধু যারা ব্যবসায়ী হিসাবে এটা দিছে, রাতের অন্ধকারে এই গ্যাসের লাইনগুলো স্থাপন হয়েছে। কিন্তু আসলে আপনারা যেভাবে বলতে আছেন জনপ্রতিনিধি, আসলে একটা রাত্রের মধ্যে একটা গ্রামের অর্ধেক শেষ হয়ে যায়, কিন্তু ওইটা খুব একটা বোঝা যায় না। আর একটা প্রতিনিধি প্রত্যেক দিন তো আর ওই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না। এক এক জায়গায় একটা কাজ থাকে, বিচার থাকে, অনুষ্ঠান থাকে, সেখানে চলে যাওয়া হয়, দেখা যায় 2-4 দিনে একটা পাড়ার মধ্যে যাওয়াই হয় না, সেটা আসলে তখন আর দেখা হয় না। আর গ্রামের মধ্যে আপনাদের দায়িত্ব আছে তো এই জায়গায়, হ্যাঁ, এটা স্বীকার করবেন, আছে, তো সেই দায়িত্বটা পালন করতে পারছেন? জি, মানে এই যে আপনি জনপ্রতিনিধি হিসেবে তো এই জায়গায় আপনারও দায়িত্ব আছে, আপনি সেটা পালন করতে পারছেন কিনা? সেটা আমরা তো দেখেও না, দেখলে তো তাদেরকে আমরা বাধা দেই, কিন্তু তারপরে দেখা গেল আমাদের সামনে করে না, রাতের অন্ধকারে করে ফেলায়। তখন তার ওই গ্যাসের লাইনটা তো আমরা এমনি একটা গ্যাস লাইটের যে গ্যাসটা থাকে সেটা বিস্ফোরণ হলেই দেখা যায় অনেকে ভয় আতঙ্কিত হয়ে যায়। আর একটা ডাইরেক্ট লাইনের গ্যাস, ওইটা ছুটানোর মতন অভিজ্ঞতা আমাদের নাই। হয়তো বা সেটা তিতাস গ্যাস দেখা যায় এক সময় আইসা কাইটা দেয় মাথায় থেকে, আবার দেখা যায় 2 দিন পরেই দেয়। তারা দেখে ওখান থেকে ঘুরে গেলে তারাই দেখে, তারা তো আর কিছু বলে না, আমাদের আর তো কিছু করার থাকে না সেখানে। জি, আবারও একটু আপনাদের কাছে আসতে চাই। জি, দাঁড়িয়ে বলেন। আমার ওনার চেয়ারম্যান সাহেবের কাছে একটি প্রশ্ন, যে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে একটি কর্মসূচি আছে A2I, অ্যাক্সেস টু ইনফরমেশন, এটা বাস্তবায়ন করে LGD মন্ত্রণালয়। এটা প্রথম শেষ জায়গা হচ্ছে ইউনিয়ন পরিষদ। ওই A2I থেকে শতাধিক সেবা দেওয়া হয় গ্রামীণ মানুষদেরকে। সেই সেবাটা কতটা আছে আপনার কি মনে হয়? হ্যাঁ, সেটা আমরা পাচ্ছি, এবং এটা আরও সম্প্রসারণ করার জন্য ওনার পরিকল্পনা কি সেটা আমি জানতে চাই। পাচ্ছেন না এর মধ্যে? পাচ্ছি না এমন কোনো শব্দ নাই, এখানে শতাধিক কম্পিউটার প্রশিক্ষণ হয় আপনার? হ্যাঁ, কম্পিউটার প্রশিক্ষণ হয়, ওখানে আপনার মোবাইল ব্যাংকিং হয়, বিদ্যুৎ বিল নেওয়া হয়, জীবন বিমা হয়, আপনার সরকারি চাকরি ফর্ম, বিশ্ববিদ্যালয় ভর্তি ফর্ম, শতাধিক সেবা দেওয়া হয়। এটাকে আমাদের গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আরও কি মানে প্রচারটা আরও কতটা জোরদার করবে, এটা আমার একটু জানার বিষয়। প্রশ্নের উত্তরে একটু নিয়ে আসি। আগের তো ইউনিয়ন পরিষদ অনেক বেশি পরিবর্তন হয়েছে, এই সেবাটা কতটা সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে আপনার ইউনিয়ন পরিষদের মাধ্যমে? আগে মানুষ জানতোই না ইউনিয়ন কাউন্সিলে এত সেবা দেয়। আপনার জন্ম নিবন্ধন আছে, তারপরে ওই যে পাসপোর্টের আছে, মোবাইল ব্যাংকিং আছে, বিদ্যুৎ বিলের, মানে বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষণ আছে, তারপরে উদ্যোক্তা আর অনেক কিছু আছে। তারপরে আমি এটা একটা পরিকল্পনা নিয়েছি যে ঈদের পরে আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে মিটিং করব, যে ইউনিয়ন কাউন্সিলের যে সেবার ব্যাপারটা নিয়ে, যে এই সেবা আছে, তোমরা ইউনিয়ন কাউন্সিলে আসো। এখনো মনে হয় পর্যাপ্ত মানুষ আসে না সেবা নিতে? না, পর্যাপ্ত মানুষ সবাই জানেও না, সত্যি কথা, এটা সবাই জানে না। ইউনিয়ন কাউন্সিলে যাতে কিছু আছে এটা অনেকেই জানে না। মানে কি কি সেবা দেয়া যাচ্ছে, কোন কোন জায়গায় দিতে পারছেন না? মানে এখন সেবা দেওয়ার মধ্যে যেমন জন্ম নিবন্ধনের, এটা হলো প্রচুর পরিমাণে চাহিদা হলো এটা, বিশেষ করে জন্ম নিবন্ধনটা। তারপরে আছে ওই যে পর্সার ব্যাপারটাও আগে মানে এটা জানতো না মানুষ, পর্সার ব্যাপারটাও আসছে, কম্পিউটার প্রশিক্ষণের ব্যাপারও আসছে, যেমন কৃষির ব্যাপার। কৃষি আমার মোটামুটি এলাকাটা আগে কৃষি নির্ভরই ছিল, এখনও আছে অনেক কৃষক, কিন্তু ওই জায়গায় যে কৃষকেরা সার্ভিস দেওয়ার মধ্যে কৃষি 3 জন অফিসার, এটাও কেউ জানতো না। পরে আমি এসে ওটা গ্রামে গ্রামে পাঠাইছি, যে প্রত্যেক গ্রামে গ্রামে তোমরা খোঁজখবর নাও। এটা আমরা জনগণের একদম দোরগোড়ায় পৌঁছে দেবো ইনশাল্লাহ। পিছনে একজন ছিলেন, হাত তুলেছিলেন 2-3 জন, একটু আসতে চাই। জি বলেন প্লিজ।
ধন্যবাদ আজকের অনুষ্ঠানে। আপনারা একেবারে এখানকার ভাষায় কথা বলেন, কোনো আচ্ছা। সমস্যা নেই। আপনাদের আপনার মাধ্যমে মাননীয় চেয়ারম্যান সাহেবের কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে দারিদ্র্য এবং জনসংখ্যা। আমাদের ইউনিয়ন পরিষদে একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে, যেটা আমাদের ইউনিয়ন পরিষদের কোনো লোকই যে এটা খোলা থাকে না, বন্ধ থাকে, কোনো সেবাই পাচ্ছে না। এই স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য মাননীয় চেয়ারম্যান সাহেব কি উদ্যোগ গ্রহণ করবেন, এই একটা প্রশ্ন। একটু আসি আপনার কাছে বিষয়। আচ্ছা, স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এটা একটা গুরুত্বপূর্ণ খাত। না না গুরুত্বপূর্ণ। আপনারা কোনোদিন সেবার জন্য গেছেন কিনা? বলেন, সেবার জন্য গেছেন কিনা? স্বাস্থ্য আসলে আমরা এটা আসলে আমাদের জনগণ জানেই না যে এখানে আসলে কী ধরনের স্বাস্থ্য সেবা দেওয়া হয়। আমরাও এই ব্যাপারে অবগত না, এই জন্য এই জিনিসটা মানে জনগণের কাছে জানানোর জন্য আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব বা আমাদের যে ইউনিয়ন পরিষদের সদস্য আছেন তারাও কোনো উদ্যোগ নেবেন কিনা। আপনি কোন সময় গিয়ে ফিরে এসেছেন কিনা? আমি অবশ্য গেছি, কিন্তু ওইটার ভিতরে আমি কোনো লোকজন দেখি নাই, বেশিরভাগ সময় বন্ধ থাকে। আপনি কবে দেখছেন? জান নাই কবে দেখছেন? একেবারে এই নির্দিষ্ট ডেট না না, আপনি কি কোনো লোকজনই পান নাই? ওইখানে বেশিরভাগ সময় এটা তালাবদ্ধ থাকে। না, কোন জায়গায়? ওই যে আসলে গরুর হাতের সামনে যেটা। এটা তো আপনারা বললেন আপনি সকাল 9টাতে 2:30 পর্যন্ত এক রেগুলার খোলা থাকে ওটা, মানে সরকার যেভাবে নিয়ম আছে, নিয়ম অনুযায়ী, যেহেতু এটা ক্লিনিক না, এটা স্বাস্থ্যসেবা বেশিরভাগ হলো পরিবার না। কিন্তু উনি যদি গিয়ে পেতেন তাহলে তো আপনার কাছে অভিযোগ করতেন না। উনি একটা দাবিও করছেন যাতে এটা খোলা থাকে, মানে এটা খোলা থাকে এবং এই স্বাস্থ্য সেবাটা। আমি একটা কথা বলি, আপনি কি কার কাছে কমপ্লেন করছেন? না, এই ব্যাপারে কমপ্লেন করে নাই, যেহেতু আজকে আমি জনপ্রতিনিধি আপনার পাইছি, এই জন্যই আপনার কাছে জিজ্ঞাসা এটা যে জানে এটা পাই এবং আমাদের জনগণও যেন জানতে পারে, অবগত হইতে পারে এই ব্যাপারটা, মানে কোনো করণীয়। অনেক ধন্যবাদ। একটু সামনে যে অভিযোগটা করলো যে এইটা খোলা থাকে না, মানুষজন থাকে না, এই বিষয় নিয়ে কি বলবেন? কথা, ওটা তো একটা কেন্দ্র, ওটারই বিভিন্ন কেন্দ্র আছে আমাদের আশিলা ইউনিয়নের মধ্যে, কয়েকটা কেন্দ্র আছে। তার একটা কেন্দ্র হলো আমার বাড়ির পাশে। জি জি। এখানে আমি দেখি সকাল 10টার সময় খুলে ও ঠিক 4টার সময় বন্ধ করে যায়। অনেক লোক ওখানে, ছেলের মেয়েরা বেশিরভাগ, ওই যে শিশুদের টিকা খাওয়ায়, খাওয়ায়, ওরাও যায় ওখানে, যায়। বা ওটা সবসময় খোলা থাকে। সরকারের পক্ষ থেকে ওখানে একটা ওই যে অটো লাইট, আইপিএসের একটা লাইট দিছে, আমি নিজের নগা থেকে ওটার করছি। ওটা লাইটটা হলো কি যে সূর্য আস্তে আস্তে যাইতেছে, সৌরবিদ্যুৎ যাইতেছে, ওই লাইটটা অটোমেটিক বেলা ডোবার সাথে সাথে জ্বলে উঠবো। আবার যখন দেখে যে আস্তে আস্তে সূর্য উঠতেছে, ওটা অটোমেটিক নিভে যাবে, ওটা কোনো সুইচ নাই। এরকম ধরনের সরকার থেকেও এই যে আমাদের খালেক মেম্বার, হোসেন মেম্বার, এরা সহযোগিতা করে। ধন্যবাদ, বুঝতে পেরেছি আপনার বিষয়। আপনি বলতেছেন যে এই খাতগুলো থেকে অনেক সেবা দিচ্ছে। জি, আপনার বিষয় আছে। মানে ওইটা হলো এটা ইমন। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। আমরা বুঝতে পেরেছি। ওই জায়গায় থাকে একটা মাত্র ডাক্তার, সরকারি হিসেবে একজন ডাক্তার নিয়োগ দেয়। ওইটার হলো মেন হলো কবে কোন এলাকায় টিকা দিব, বাচ্চাদের ক্যাপসুল খাওয়াবে, তারপরে ওই যে জন্ম নিয়ন্ত্রণের, শুধু এইটার এই ফাংশনই আমার মনে হয় বেশি ওইটার মধ্যে। এটার মধ্যে এখন বড় ধরনের যে কোনো চিকিৎসা দিব হয়তো ওই রকম না। কিন্তু গিয়ে ফিরে আসাটা লোক যদি না, এটা আমার মনে হয় এটা ঠিক নবী চেয়ারম্যান মহোদয়ের প্রতি এটা আমি সংযুক্ত হতে চাই। তা আমার হয়তোবা এক সময় গেল উনি, হয়তোবা উনি বাড়ির পাশে খাইতে আসে, উনি থাকে বাড়ির পাশেই ডাক্তার, যে হয়তোবা খাইতে গেছে বা হয়তোবা কোনো জায়গায় গেছে, এই সময় মতো উনি গেছে। কমপ্লেন দিছে কিনা? আগে কোনো কমপ্লেন দেয় নাই। আজকে যারা আপনি বলছেন যে কোনো সেবা না পেলে অভিযোগ করতে হবে, অভিযোগ করার পরে আপনার ব্যবস্থা চেয়ারম্যান মহোদয়ের কাছে যে কমপ্লেন করছে, এটা চেয়ারম্যান মহোদয় দেখবে। আর একটা জিনিস, এটা আমরা এখন সংক্ষিপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ করি না এখনো। আমরা স্বাস্থ্য সেবার জন্য আর উন্নয়নের জন্য আমরা পরিষদ বইসা যে আসলে ইউনিয়নের মধ্যে একটা অ্যাম্বুলেন্স আমরা ব্যবস্থা করতে পারি কিনা, এটার জন্য আমরা চেয়ারম্যান সাথে মহোদয়ের সাথে ব্যবস্থা করে একটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করব। নির্বাচনের সময় যে হারে আসলে সাধারণ মানুষের কাছে জনপ্রতিনিধিরা যান, ভোটের পরে আসলে মানে সেই আন্তরিকতাটা থাকে না। আপনার তো কেবল শুরু, আপনি এই 5 বছর আসলে সাধারণ মানুষকে, আরেকটি বলি যে মানুষকে আপনাকে ভয় পায় কিনা? আমার মনে হয় মানুষকে আমার ভয় পায় না। কেউ তো আপনার বিরুদ্ধে কিছু বলে না? ভয় পায় না, আমার ভয় পায় না। তার কারণ হলো আমার মানুষ আমার বেডরুম পর্যন্ত যায়। কেউ তো কথা বললো না, দেখছেন একটা অভিযোগ কিন্তু আসে না আপনার বিরুদ্ধে। তাই এটা ওনাদের ব্যাপার, আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে অবশ্যই বলবে। আপনার সামনে এখনো সুযোগ আছে অনেক, 4-5 বছর সময়। এই সময়টাই আপনি কিভাবে সাধারণ মানুষের কাছে থাকতে চান? আমি চেষ্টা করব যাতে এরকম অভিযোগ না হয়। আর আমি তো ফেরেশতা না, মানুষ মাত্রই ভুল হবে। যারা যাবে, আমি তো সবাই খুশি করতে পারব না। যে খুশি না হবে সে বদনাম করবো। চেয়ারম্যানের কাছে গেছিলাম, মেম্বারের কাছে গেছিলাম, আমার কাজটা করে দিল না। অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা যেটা আমরা, আমাদের নিয়ম
আমরা যে এলাকায় আসবো সেই এলাকায় অন্তত 2টা ওয়াদা জনপ্রতিনিধিদের কাছ থেকে নেব। আমরা 1 বছর পরে আবারও ফিরে আসতে চাই আপনার এলাকায়। আমরা চাই যে সাধারণ মানুষের জন্য আপনারা কাজ করেন, আরও বেশি কাছাকাছি যান। আমরা চাই যে আপনি 2টা ওয়াদা করবেন 1 বছরের মধ্যে সাধারণ মানুষের। আমি বিশেষ করে মাদকের উপর জোর দেব, মাদক সন্ত্রাস। আর 1 বছর স্পেসিফিক মাদক 1 বছরের মধ্যে নির্মূল করা সম্ভব? 1 বছরের মধ্যে সম্ভব না, চেষ্টা করব বলছি। কোনোটাই তো সম্পূর্ণ করা সম্ভব না। আপনার রাস্তাঘাট 1 বছর করবেন, পরবর্তী রিপেয়ারিং করতে হবে। মাদক একটা ধরবেন, একটা ছাড়বা, একটা হবে ধরবো। আপনি 1 বছরের মধ্যে কোনো কাজ তো কমপ্লিট করতে পারবেন না একেবারে। আমি যদি 50 ফিট রাস্তা করে কংক্রিট ঢালাইটা করব, এটা যদি বাস্তবায়ন হয় তাইলে রাস্তাঘাট ঠিক রাখা সম্ভব। এমপি মহোদয় অনেক আন্তরিক এবং সে বলছে যে সাভারের মধ্যে কোনো রাস্তাঘাট খারাপ থাকবে না এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি যদি এটা বাস্তবায়ন হয় যে আমরা 1 ফিট করুম, 10 ফিট করুম, 50 ফিট, 100 ফিট রাস্তা করুম, আরসিসি ঢালাইটা করব। যদি আরসিসি ঢালাই দেয় এবং সাথে যদি ড্রেন করে তাইলে আমার মনে হয় রাস্তার দুর্ভোগ থাকবে না। দর্শক, এই ছিল আজকের মতো। আমরা যে কোনো দিন আসতে চাই আপনার এলাকায়। নিউজ 24 এর ক্যামেরা যে কোনো দিন যাবে আপনার এলাকায়। আপনাদের সমস্যার সম্ভাবনা জানান আমাদেরকে স্ক্রিনে ওঠা ইমেইলে জবাবদিহিতা@gmail.com। আর সম্প্রচারের পর এই পর্ব দেখতে চোখ রাখুন ফেসবুক এবং ইউটিউব পাতায়। দেখা হবে অন্য কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন।